হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও। ধন্যবাদ। চলো গল্পটি শুরু করা যাক। তে ক্যান্টিনে প্রবেশ করে দেখে সেখানে শুধু জিমিন না, জেহোপ আর ওয়ায়ানো আছে, সাথে লিসাও বসে আছে। তে এক মুহূর্ত দেরি না করে জিমিনের কাছে যায়। তেকে আসতে দেখে জিমিনও উঠে দাঁড়ায়। তে সাথে সাথে জিমিনকে ঘুরে চেক করতে শুরু করে যে জিমিনের কোথাও কিছু হয়েছে কিনা। তে সাথে সাথে বলে, জিমিন তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আপু আগে তুমি শান্ত হও, আমার কিচ্ছু হয়নি। আর আমার কি হবে? সত্যি তোর কিছু হয়নি? কেউ তোকে অ্যাটাক করার চেষ্টা করেনি তো? আপু তুমি এসব কি বলছো? আর আমাকে কে এইবার অ্যাটাক করবে? আমি তো সেই সকালবেলা ভার্সিটিতে এসেছি, তোমার চিফ গার্ড উদয়াঙ্গি তো আমাকে দিয়ে গেছে। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিমিনের পাশের চেয়ারটাতেই থপাস করে বসে পড়ে। তা দেখে জিমিন একটু অবাক হয় যে তে হঠাৎ করে এমন বিহেভ কেন করছে। জিমিন তের হাত ধরতেই বুঝতে পারে তের শরীরে ভীষণ জ্বর। তা দেখে জিমিন বলে, আপু তোমার গা তো জ্বরে পড়ে যাচ্ছে, আর তুমি এখন ভার্সিটিতে কি করছো? তোমার তো এখন রেস্ট নেওয়া দরকার, তুমি এখনই বাসায় যাবে, চলো আমার সাথে। জিমিন আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি, আর আমি মেডিসিন নিয়ে নিয়েছি, তোকে টেনশন করতে হবে না। এই বলেই তে টেবিলে উপর হয়ে শুয়ে পড়ে আর টেবিলে থাকা একটা পানির গ্লাস হাতে নিয়ে খেলতে শুরু করে। তে জিমিন একদম ঠিক বলছে, সব সময় শরীর নিয়ে এরকম অবহেলা করলে চলে না। তোর এখন দরকার রেস্টের, আর তুই ভার্সিটিতে এসে বসে আছিস। তোর কেন এত অবহেলা তোর শরীরের প্রতি বলতো? উফ জেহব, জিমিনের সাথে সাথে এখন তুইও শুরু করেছিস। আমি একদম ঠিক আছি, আর হ্যাঁ আমি ভার্সিটিতে কোনো কারণ ছাড়া আসি না, তুই ভালো করেই জানিস। আর আমি এখন আজকে আসারও একটা কারণ আছে, সেটা তোর জানতে হবে না, তুই তোর জায়গায় চুপ করে বসে থাক। তারপর ওরা অনেক চেষ্টা করে তেকে বোঝানোর জন্য, কিন্তু ওরা তের জেদের কাছে হার মানে আর কিছু বলে না। পরে ওরা বসে আড্ডা দিতে শুরু করে। ঠিক সেই সময় রোজ আর ওর ফ্রেন্ড জেনি ওদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তখন একটা মেয়ের সাথে ওদের ধাক্কা লাগে আর মেয়েটার খাবার হাত থেকে পড়ে যায়, আর কিছুটা অংশ রোজের ড্রেসে লেগে রোজের ড্রেস নষ্ট হয়ে যায়। তাতে রোজ রেগে গিয়ে মেয়েটাকে বলে, এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না তুই আমার এত দামি ড্রেসটার কি অবস্থা করেছিস? দেখতে পেয়েছিস? সরি আপু, সরি, আমি ইচ্ছা করে কিছু করিনি, হঠাৎ করে ধাক্কা লেগে গেছে, সরি আপু। সরি মাই ফুট, আমার এত দামি ড্রেসটা নষ্ট করে এখন সরি বলতে আসছে। ওই আমার এই ড্রেসটার দাম কত জানিস? তোর বাবা কি আমার এই ড্রেসটার দাম দিবে? আমার ভুল হয়ে গেছে, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছি, তারপরও তুমি এর মধ্যে আমার বাবাকে টানছো কেন? ভুলটা আমি করেছি, আমার বাবা তো করেনি, তুমি এমন করছো কেন? কি যত বড় মুখ নয় তত বড় কথা। একে তো আমার ড্রেসটা নষ্ট করেছিস, এখন আবার আমার মুখে মুখে তর্ক করছিস। আজকে তোর একদিন কি আমার একদিন। রোজ যেই না মেয়েটার গায়ে হাত তুলতে যাবে তখনই তে পিছন থেকে বলে ওঠে, এনাফ রোজ, ও অলরেডি তোমাকে সরি বলেছে, তারপর তুমি এমন করছো কেন? সি হু ইজ টকিং। এক বিচ আরেক বিচের সাপোর্ট গাইছে। রোজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, হোয়াই শুড আই? রোজ আপু, ওই মেয়েটা অলরেডি তোমাকে সরি বলেছে, তারপরেও তুমি ওই মেয়েটার কাছ থেকে ঠিক কি চাইছো বলো তো? আমি ওর মতো গরিবের কাছ থেকে কি চাইতে পারি? অবশ্যই আমি ওকে পানিশ করতে চাইছি আমার মুখে মুখে তর্ক করার জন্য। রোজ ইউ হ্যাভ নো রাইট টু পানিশ হার। তুমি যেমন মানুষ ও মানুষ, ও গরিব বলে তুমি ওকে অসম্মান বা অপমান করতে পারো না। তুমি তোমার বাবার টাকার উপরে অহংকার দেখাচ্ছ, তোমারও তো কিছু নেই। যদি তোমার বাবার টাকা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে তুমি ওর মতোই গরিব। তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে ওর তুলনা করছো। অবশ্য কাকেই বা কি বলছি আমি, যে কি না অন্যের উপরে ডিপেন্ড করে, সারাদিন ভার্সিটিতে আসে মারামারি আর গুন্ডামি করতে আর অন্যান্য ছেলেদের সিডিউস করতে। সেছাড়া তুমি আর কি বা করতে পারো? এইসব বলে আমি নিজের মুখও নষ্ট করতে চাই না। রোজ তোমার মুখ আছে বলে তুমি যা মন চায় তা বলে যাবে, তার কোনো মানে নেই। আর তে ছেলেদের সিডিউস করে মানে কোন ছেলেটাকে তে সিডিউস করেছে বলো? ও
ও তো সারাদিন মাস্ক পরে থাকে, তাহলে কোন ছেলেটাকে কিভাবে ও সিরিয়াস করেছে আমিও একটু শুনতে চাই। রোজ তে জেহোপ আর জিমিনের সাথে এসব নিয়ে কথা কাটাকাটি করছে। ততক্ষণে জাংকুক ওর পুরো গ্রুপ নিয়ে ক্যান্টিনে উপস্থিত। এসে সব কিছুই শুনেছে যে রোজ কিভাবে তেকে ইনসাল্ট করছে আর কি করছে। তে কিছুই বলছে না দেখে জাংকুকের খুব রাগ হচ্ছে। জাংকুক ওদিকে এগোতেই যাবে, তার আগে সুগা জাংকুকের হাত ধরে থামিয়ে দেয় আর চোখের ইশারায় বোঝাতে যায় যে সে সবটা চুপচাপ দেখুক যে তে কি করছে, সে যাতে এগিয়ে গিয়ে কোনো কথাই না বলে। কাউকে সিডিউস করার জন্য তাকে মুখ দেখাতে হয় না, শরীর দেখালেই চলে। আর যেসব ড্রেস আপ, কোনো ভালো ঘরের ছেলেরা ওর প্রতি সিডিউস হবে না। আর আরেকটা কথা, আমার মাঝে মধ্যে জানতে ইচ্ছা করে যে তের বাবা মা কি সত্যি জানে যে তের ভার্সিটিতে এসে গুন্ডামি করে, মারামারি করে আর ছেলেদেরকে সিডিউস করে। ব্যাস রোজ, অনেক হয়েছে। এতক্ষণ তোকে আপু বলে সম্বোধন করেছি, সিনিয়র বলে সম্মান করেছি, বাট তুই সম্মানের কোনো যোগ্যতাই রাখিস না। আর তুই কি বললি যে তে আপু সিডিউস করে ছেলেদেরকে? আমি যদি বলি তার উল্টোটা, তুই ছেলেদেরকে সিডিউস করিস। আমি কি বুঝি না তুই যে কিসের জন্য তে আপুকে টার্গেট করছিস আর কেনই বা তোর এত জ্বলন হচ্ছে? আমি ভালো মতোই জানি যে তুই জাংকুক ভাইয়াকে পছন্দ করিস, কিন্তু জাংকুক ভাইয়া তো তোকে পাত্তাও দেয় না। আর জাংকুক ভাইয়া সবসময় তোকে ইগনোর করে আর তে আপুর কাছে আসার চেষ্টা করে, যার কারণে তুই জ্বলে পুড়ে একাকার হয়ে যাচ্ছিস। আর তাই সে রাগটা এখন এভাবে সে তে আপুর উপরে ঝাড়ছিস। আমি কি কিছুই বুঝি না? তুই নিজেকে কি মনে করিস? জিমিন, তুই ভুলে যাস না আমি তোর সিনিয়র হই। সিনিয়র মাই ফুড। যে আমার তে আপুকে অসম্মান করে তাকে আমি সিনিয়র বলে মানিই না। তোর আমাকে সিনিয়র মানতে হবেও না। এতেই বোঝা যায় যে তোর বাপ মা তোকে শিক্ষা দিতে পারেনি, তোকে কি তোর বোনকেও শিক্ষা দিতে পারেনি। রোজ, মুখ সামলে কথা বল। তুই ওদের সাথে কথা বলছিস, এর মধ্যে ওর বাবা মাকে টেনে আনছিস কেন? এ দেখো, একজনকে বললে আরেকজন উত্তর দেয়। আচ্ছা, আমি ভুলটা কি বলেছি বলতো? যদি ওদের বাবা মা ওদেরকে ঠিক মতো শিক্ষা দিত, তাহলে কি ছোট মেয়ে এসে সিনিয়রদেরকে অপমান করতো, আর নাকি বড় মেয়ে ভার্সিটিতে এসে গুন্ডামি করতো? আর এসব কথা বাদ দে, আমার তো সন্দেহ হয় ওরা আদৌ বোন তো, কারণ একজনের সারনেম পার্ক আর একজনের সারনেম কিম। আর জিমিনেরটা বোঝা গেল পার্ক, কিন্তু তেরটা? আচ্ছা, তের জন্মে ঠিক আছে তো? এই বলেই রোজ অট্টহাসিতে ফেটে পড়ে। তে এতক্ষণ ধরে চুপচাপ রোজের কথা শুনছিল আর হাতে থাকা পানির গ্লাসটা অনেক জোরেই চেপে ধরে। মনে হচ্ছে ও গ্লাসটাকে না, রোজের গলাটাকে চেপে ধরেছে। অন্যদিকে ভার্সিটির সব স্টুডেন্টরা একে অপরের মুখ চাওয়াচাই করছে আর জাংকুক তো রেগে গেছে। এবার জাংকুক আর কিছুতেই সবটা মেনে নিতে পারছে না। জাংকুক যেই না উঠে রোজকে কিছু বলতেই যাবে, রোজের কাছে আসতেই যাবে, তখনই একটা বিকট শব্দ হয়। আর বিকট শব্দটা কোথায় আসছে সেটা দেখতে সবাই দেখে যে সেটা আর কোথাও থেকে না, তের কাছ থেকে এসেছে। তে যে গ্লাসটা হাতে চেপে ধরে রেখেছিল সেটা ভেঙে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তের হাত থেকে রক্ত পড়ছে, তের হাত অনেকটা কেটে গেছে। তে তার হাতে এখনো গ্লাসের একটা টুকরো হাতে চেপে ধরে আছে। তের হাতে কাজ ঢুকে যাওয়াতে কলকল করে রক্ত পড়ছে, কিন্তু তারপরও তে সেই গ্লাসটাকে অনেক জোরেই চেপে ধরে আছে। আপু, এটা তুমি কি করলে? তোমার হাতটা কতটা কেটে গেছে আর হাত থেকে রক্ত পড়ছে। প্লিজ হাত থেকে এটা ছাড়ো। লিসা তড়িঘড়ি করে তের হাতটা ধরে তের হাত থেকে ভাঙা গ্লাসটা সরিয়ে নেয়, কিন্তু এখনো তের হাতের মুঠোয় একটা কাচের টুকরো আছে যেটাতে এখনো মুঠ করে ধরে আছে আর তের হাত থেকে আরো বেশি করে রক্ত ঝরছে। তা দেখে এবার জেহোপও আটকে উঠে। জেহোপ তাড়াতাড়ি তের কাছে যায় আর তের হাত ধরে বলে, তে কি করছিস কি? হাত থেকে কাচের টুকরোটা ছাড়, তোর হাত কেটে অলরেডি অনেক ব্লিডিং হচ্ছে, তে এটা ছাড়। জেহোপ আরো কিছু বলতেই যাবে, তার আগে তে রাগী চোখে জেহোপের দিকে তাকায়। জেহোপ তের চোখ দেখে সেখানেই থমকে যায়, আর কিছু বলার সাহস পায় না। অন্যদিকে তের এমন রাগী চোখ দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ তেকে সবাই রাখতে দেখেছে কিন্তু এতটা রাখতে কখনোই দেখেনি। তের চোখ রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে আগ্নেয়গিরির লাভা এখনই থেতলে পড়বে।
এর অবস্থায় এবার রোজও একটু ঘাবড়ে যায়। তখন তে তার হাতে থাকা কাচের টুকরোটা আরো শক্ত করে হাতের মুঠে চেপে ধরে। এবার তো অঝরে রক্ত ঝরছে। তারপর তে চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর আস্তে আস্তে রোজের সামনে যায়। তের কাটা হাতটা একটু উঁচু করে হাতের মুঠোটা খুলে দেয়, সাথে সাথে কাচের টুকরোটা হাত থেকে মাটিতে পড়ে যায়। রোজ আর তে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তোর কপাল ভালো যে আজকে তুই এসব কথা ভার্সিটিতে দাঁড়িয়ে বলেছিস, আর তার চেয়েও বেশি তোর লাগ ভালো যে জিমিন আমার পাশে আছে। আদারওয়াইজ আজকে যে আমি তোর কি হাল করতাম তুই সেটা চিন্তা করেও কুল পেতি না। আর কি বললি আমার জন্মের ঠিক নেই না? তোর জন্মের ঠিক আছে তো? আমার তো সন্দেহ হচ্ছে তোর বাপ একটাই তো না হাজারটা। আর কি যেন বলছিলি? আমি সিরিয়াস করি না, আমি তোর মতো বিচ না, নিজের শরীরকে অন্য কাউকে লেলিয়ে দিই না, কিন্তু তুই তো সেটা করিস আর তুই সেসব কথা আমাকে বলেছিস। আর হ্যাঁ, আজকে আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম আমার সামনে দাঁড়িয়ে যদি আর একটা বাজে কথা বলিস তাহলে সেটা আমি আর কোনো ক্ষমা করব না। আমি ডাইরেক্ট তোকে শুট করে দেব অন দ্য স্পট, আর সেটাই হবে তো সেই দিন। আজকে শুধু ওয়ার্নিং দিয়ে রাখলাম, মাথায় রাখিস। এই বলেই তে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, সোজা ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। তখন জিমিন রোজের সামনে দাঁড়িয়ে বলে, সত্যি তুই অনেক লাকি, কারণ তুই প্রথম মানুষ যে তে আপুকে তার বাবা মার সম্পর্কে কিছু বলে এখনো পর্যন্ত জীবিত আছিস আর পার পেয়ে গেছিস। আদারওয়াইজ অন্যদের সাথে যা হয়েছে তার থেকে চৌডাবলি তোর সাথে হতো। যাই হোক, নেক্সট টাইম এই ওয়ার্নিংটা মাথায় রাখিস। এটা শুধু ওয়ার্নিং না, মনে কর যে তোর ডেথ ওয়ার্নিং। এই বলে জিমিনও সেখান থেকে চলে যায়। তখন যে হোক রোজের সামনে এসে বলে, ওরা দুজন যা বলে গেছে তা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস, আর আমি তোকে আরেকটা ভালো সাজেশন দিচ্ছি, সেটাও মাথায় ঢুকিয়ে নিস। সেটা হলো তুই আর ভুলো তের সামনে পড়িস না, আর যদি পড়েও থাকিস ওর বাবা মা নিয়ে কথা বলিস না, তাহলেই সেদিন তোর শেষ দিন হবে। এই বলেই যে হোক সেখান থেকে চলে যায়। লিসাও জাংকুক আর সুগার কাছে চলে যায়। এবার রোজের একটু ভয় করছে, কারণ ওরা তিনজনই ওকে থ্রেট করে গেছে। এটা কেন রোজ বুঝতে পারছে না। তখন ওয়াইন যেতে নিলে ওয়াইনের হাত ধরে রোজ জিজ্ঞেস করে, আচ্ছা ওয়াইন, তুমি তো সারাক্ষণ ওদের সাথেই থাকো, ওদের এত রেগে যাওয়ার কারণটা কি? রাগ তো আমারও হচ্ছে, কিন্তু ওরা এভাবে আমাকে ছেদ করে গেল কিসের জন্য? ওয়াইন আস্তে করে রোজের হাত ছাড়িয়ে শান্ত গলায় বলল, ওরা তোমাকে থ্রেট করে যায়নি, ওরা তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছে। আর সত্যি তুমি অনেক লাকি, কারণ তুমি ফার্স্ট ব্যক্তি যে এখনো পর্যন্ত তে আপুর বাবা মাকে নিয়ে কথা বলে অন দ্য স্পট দাঁড়িয়ে আছো। আদারওয়াইজ অন্য কোনো সময় হলে তে আপু যে কথাটা বলতো তাকেই গুলি করে দিত। আর তুমি সত্যি একটা বোকা, তুমি এটাই বুঝতে পারলে না যে তুমি তে আপুর বটম লাইনে হাত দিয়ে দিয়েছো। ওইটাই হচ্ছে তে আপুর শেষ সীমানা। ওই জায়গায় যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে তার জীবন সে নিজেই মৃত্যু ডেকে আনে। এখন তুমি নিজের জীবনে নিজের মৃত্যুর আশঙ্কা ডেকে এনেছো। কপাল ভালো যে জিমিন এখানে ছিল, আদারওয়াইজ তুমি শেষ হয়ে যেতে। মানে তে আপুর লাইফে বটম লাইনের কারণ হচ্ছে দুইটা, সেই দুইটা জিনিস যদি কেউ করে থাকে তাহলে তার মৃত্যু অবধারিত। প্রথমটা হচ্ছে জিমিন, জিমিনের দিকে কেউ চোখ তুলে তাকালে অথবা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করলে সে তার মৃত্যুকে ডেকে আনবে। আর দ্বিতীয়টা হচ্ছে তার বাবা মাকে নিয়ে কেউ যদি কিছু বলে তাহলে তার বাকিটা তো ইতিহাস, তুমি বুঝেই নাও। তারপর ওয়েন সেখান থেকে চলে যায়। এবার রোজেরও ভয় করতে শুরু করে। রোজ আস্তে আস্তে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। এতক্ষণ ধরে জাংকুকরা সবাই এসব শুনছিল, এবার জাংকুকেরও অনেকটা টেনশন হচ্ছে। জাংকুক আর এক মুহূর্তেই না করে ওর দলবল নিয়ে বেরিয়ে যায় ক্যান্টিন থেকে তে কোথায় আছে সেটা জানতে। ওরা সবাই এদিক ওদিক তেকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। তখন জাংকুকের মাথায় আসে যে দক্ষিণে সেই বড় গাছটা যেখানে তে প্রায় সময় বসে থাকে, ও হয়তো এখনো সেখানেই আছে। এটা ভেবে সবাইকে
সেটা বলে আর ওরা দক্ষিণ দিকে যেতে শুরু করে। তে ভার্সিটির দক্ষিণের সে বড় গাছটার নিচে এসে শুয়ে পড়ে মাটিতে ঘাসের উপরে আর ওর বাবা মার কথা চিন্তা করতে শুরু করে। ঠিক সেই সময় তে দেখে যে জিমিন দৌড়ে ওর কাছেই আসছে। তা দেখে তে শোয়া থেকে উঠে বসে। জিমিন এসে তের পাশে দাঁড়ায় আর তেও বসা থেকে উঠে দাঁড়ায়। ঠিক সেই সময় জিমিন সাবধান। আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।